আচ্ছা। আচ্ছা, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, প্যান্ডেলে নিয়ে যাচ্ছি। আহ, একই সাথে আহ, আপনাকে আপনার আজকের প্রশ্নতে আমি সরাসরি চলে যাব এখন। আপনার আজকের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আমি জানতে চাই, এই যে আপনি কবিতাতে ঢুকছেন, হ্যাঁ, ছোটবেলায় আপনার প্রথম কবিতাটি প্রকাশিত হচ্ছে, সেই কবিতাটি আপনি আপনার প্রকাশ পাচ্ছে একটি আহ সংকলনে প্রকাশিত হচ্ছে। তো এই যে প্রথম আপনার অনুপ্রাণ, মানে আপনি অনুপ্রাণিত হলেন কিছু লেখার জন্য, সেটা আপনাকে কে প্রথম অনুপ্রাণিত করলো, এবং লেখাটা বেরোনোর পর কি আপনি একটু বেশি এক্সাইটেড হয়ে বাকি লেখাগুলো করলেন, নাকি তারপর আবার কিছুদিন থেমে থেকে আবার কিছু করেছিলেন প্রথম? দর্শক বন্ধু যারা আছেন, অয়নের বাক্স যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এপার বাংলা এবং ওপার দুই বাংলার যারা সাহিত্য প্রেমী, সাহিত্যিক, কবি বন্ধুগণ আছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে যারা কবিতা প্রতিভা প্রকাশের যারা কর্তৃপক্ষ আছেন, সেই কর্তৃপক্ষ তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন। যেটা বলা হলো যে প্রত্যেক কবিরই তারা মোটামুটি ছাত্রাবস্থা থেকেই কবিতা চর্চা শুরু করে থাকেন। শুরুটা হয় সেভাবেই, কিন্তু পরবর্তীকালে গতিটা একটু পরেই হয়। তো সেই হিসাবে আমার লেখালেখি সূত্রপাত মানে সাহিত্য পত্রিকাতে প্রকাশ। সাহিত্য পত্রিকাতে প্রকাশ হয়েছে আমার 90, 95, 96 সাল নাগাদ। এবং আমি তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমফিলের ছাত্র। সেই অবস্থায় সেখান থেকে আমার বাড়ির পাশাপাশি একটি সাহিত্য পত্রিকা, সেটি হচ্ছে দেশ বন্দনা। আগে বন্দনা ছিল, সেটা এখন 60 বছর বয়স পার হয়ে গেছে। বর্তমানে সেটি দেশ বন্দনা হিসাবে চলছে, প্রকাশ হয়ে চলছে। তো সেই সম্পাদকের ঠিকানায় আমি লেখাটি পাঠিয়ে দিই, এবং সেই লেখাটি অবশ্য আমার সংগ্রহে এই মুহূর্তে নেই, তখন তিনি সেটা ছাপেন। এই প্রথম কোনো পত্রিকায় আমার লেখা দেখে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম, ভীষণ উদ্বুদ্ধ হয়েছিলাম। পরবর্তীকালে সেই দেশবন্দনা পত্রিকার সম্পাদকের নামটা একটু বলা দরকার। তিনি হলেন বিজয় চাঁদ ঘোষ, এবং তার একটি সংগঠনও আছে। সেই সংগঠনটা হলো কৃষ্টি ভারতী। সেই কৃষ্টি ভারতী হলো মানে ওই লেখক তৈরির কারখানা বলা যায়। সেখানে লেখকরা যারা লেখালেখি করেন, নতুন প্রথম প্রথম লিখছেন, তারা সেখানে উপস্থিত হন হয়ে, আর মধ্যমণি থাকেন বিজয় চাঁদ ঘোষ অর্থাৎ সম্পাদক, এবং কবি এবং সাহিত্যিক তিনি। তো তিনি সেখানে ওইটা আমাকে বললেন যে তুমিও এসো, যোগদান করো। তো সেখানে আসতাম। আস্তে আস্তে দেখা গেল যে মত বিনিময় হচ্ছে পারস্পরিক। একটা লেখা পাঠ করার পর সেই লেখাটা সম্পর্কে একজনকে আলোচনা করতে বলা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই আমার কবিতাটা অন্য একজন আলোচনা করছে, অন্যের কবিতাটা আমি করছি। এই ধরনের একটা ঘরানা, একটা পরিবেশ সেখানে কিন্তু বজায় ছিল, এবং তার কিছু কেমন আজও অব্যাহত আছে। আর সেখান থেকেই মোটামুটি উৎসাহ উদ্দীপনাটা আমার আসে লেখালেখির ক্ষেত্রে। আর ওই যে বললাম যে ওই লেখাটা প্রকাশ পাওয়ার পর আমার বাবা একজন সাহিত্য সেবী মানুষ। তিনি কবি এবং প্রবন্ধকার এবং ছড়াকার, এবং আমার বাড়িতে স্বাভাবিকভাবেই একটা পড়ার, লেখাপড়ার যে পরিবেশটা, লেখার পরিবেশটা, সাহিত্য চর্চার যে পরিবেশটা, সেটা আমার বাড়িতে আছে, ছিল। তো আমি যখন কর্মসূত্রে বিদ্যালয়ের শিক্ষকতার পেশায় যুক্ত হয়ে গেলাম, স্বাভাবিকভাবেই আমি 1,500 বই পেয়ে গেলাম লাইব্রেরিতে, আমার বাবার সংগ্রহ করা। এই এত বড় একটা লাইব্রেরি আমার কাছে একটা বিরাট বড় পাওনা হয়ে গেল। তো বাবা আমাকে ওই লেখাটা পড়ে বললেন, ও একটা বই ভরিয়ে দিলেন।
যে এই বইগুলো তুমি পড়ো। তো আমি সেই হিসাবে সেই বইগুলো পড়তে শুরু করলাম। এই করে করে আমার লেখালেখির আগ্রহটা এবার এক পত্রিকা থেকে আরেক পত্রিকা প্রকাশ, এইভাবে আস্তে আস্তে স্থানীয় স্তর থেকে আরো জেলা স্তর থেকে আরো রাজ্যের যে বিভিন্ন পত্র পত্রিকা আছে সেই পত্র পত্রিকাগুলো গুলোতে আমার লেখা ছাপতে শুরু হলো। তো এইভাবেই আমার মোটামুটি সাহিত্য চর্চাটার সূত্রপাত হয়ে গেল। প্রথম আমার যে প্রেরণা বলা যায় তিনি হলেন দেশবন্দনা পত্রিকার সম্পাদক বিজয়চাঁদ ঘোষ, আর দ্বিতীয় প্রেরণা হলেন আমার বাবা। তিনি বরাবরই আমাকে লেখালেখির ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা জুগিয়ে গেছেন। তিনি আমাকে বারবার বলেছেন, শিক্ষকতাটা তুমি নিষ্ঠার সঙ্গে করবে, দায়িত্বের সঙ্গে পালন করবে, সেই সঙ্গে যে যদি অবসর পাও সেই অবসরটুকু তুমি বাড়িতে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পড়াশোনা করবে, এবং লেখালেখিটা আমি সবটা করে উঠতে পারিনি, বাকি কাজটা তোমাকে করতে হবে, এবং আমার ধারণা তুমি সেটা অনেকটাই পারবে। এইরকম ধরনের একটা উৎসাহ উদ্দীপনা পেলাম, এবং আজও আমার কোনো ভালো কিছু স্থানীয়ভাবে যখন কোনো সম্মান প্রাপ্তি ঘটে, বিভিন্ন কবি সম্মেলনেতে সম্মান নেওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখেছি খবর পেলেই তিনি আমাকে ফোন করেন। আবার কোনো লেখা তার যদি অপছন্দ হয় একদম সরাসরি বলে দেন যে এই লেখাটা তোর হয়নি। আবার যখন কোনো লেখা যখন মনে হয় যে খুব ভালো হয়েছে, তিনি সবার আগে আমাকে বলবেন তোর এই লেখাটা যত অসুবিধায় থাকুক না কেন, যত ব্যস্ত থাকুক না কেন, ফোন করে কিন্তু আমাকে তিনি বলে দেবেন যে তোর এই লেখাটা কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে তিনি আমাকে সহজ উৎসাহ উদ্দীপনাটা আমি পরিবার থেকে পাচ্ছি, আর বাইরের থেকে তো পেয়েছি, যেটা বললাম। কৃষ্টি ভারতীটা আমাদের ক্ষেত্রে সব থেকে একটা উপকার করে, আমরা যারা কৃষ্টি ভারতীর সদস্য তাদের এই কবিতা লেখার পাশাপাশি যে ছন্দ জ্ঞানটা আমাদের একটু ওখানে হয়ে যায়, বইপত্র সেভাবে পড়তে হয় না। ওখানে আমাদের যারা সিনিয়র অগ্রজ লেখক কবিরা তারা জানেন, তারা আমাদেরকে ধরিয়ে হাতে ধরিয়ে প্রায় ওই প্রতি মাসের শেষ রোববার, বাংলা রোববারে ওই অনুষ্ঠানটা হতো, ওই সাহিত্য সভাটা হতো, এবং সেখানে ওই ছন্দের বিষয়টা আলোচনা। পরবর্তীকালে ছন্দের বইপত্রের সাথে আমরা সেটাকে মিলিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা কতটা ঠিক শিখলাম বা কতটা শেখার ঘাটতি রয়ে গেল। দেখা গেছে যে আমরা অনেকটাই মানে চলনসই কবিতা লেখার পক্ষে ধরে নিয়ে যায় মোটামুটি নির্ভুল ছন্দে লিখতে পারার যে একটা দক্ষতা, সেই দক্ষতাটা আমাদের ওইখান থেকে কিন্তু তৈরি হয়ে গেছে। এইটাই আমার বলার। আপনাকে একটু থামিয়ে বলতে চাই যে আমাদের অনেকেই এখানে কমেন্ট করা শুরু করেছেন, যেমন জিলুর রহমান জিলু জানাচ্ছেন শুভেচ্ছা, অপরাজিতা কৃতি জানাচ্ছেন শুভেচ্ছা, হালিম নজরুল জানাচ্ছেন শুভেচ্ছা, এবং বলছেন অয়নদা দাদু উপস্থাপনা চমৎকার, ধন্যবাদ নজরুল। একই সাথে মনিরুল ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং আপনারা প্রত্যেকে দেখুন, প্রত্যেকের কমেন্ট না আমি এইভাবে সেভাবে পড়তে পারছি না, কিন্তু আমি কমেন্ট গুলো একটু প্যানেলে দেওয়ার চেষ্টা করছি। আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার খেলাধুলো বিদ্যাসাগর নিয়ে আমি কি দুটো কথা স্টার্ট জাস্ট এক মিনিট বলে নেবো, কারণ বিদ্যাসাগরের জন্মস্থান। আসছি না, একটু দাঁড়ান, আমি আসছি, ভালো কথা মনে করেছেন এবং আসছি। আমি আপনার সম্পর্কের ইয়েটা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে চাইছি, যে আমি জানতে চাইছি যে আমি দেখতে পেলাম যে আপনার বাবা আপনার সামনে রয়েছেন অগ্রজ হিসেবে, তার থেকে সমানে উৎসাহ পাচ্ছেন। আমি জানি না আপনার মাও হয়তো উৎসাহ দিচ্ছেন, বাড়ির থেকে সেই উৎসাহগুলো পাচ্ছেন। হ্যাঁ, এবারে আমার যেটা জানতে ইচ্ছা করে যে আপনি এই যে সাহিত্য মানে ওই ছোটবেলায় ওইটা বেরোনোর পরেই আপনি লেখালেখি শুরু করলেন, আপনি কি সমান তালে খেলাধুলোটাও চালিয়েছিলেন পড়াশোনার সাথে, নাকি শুধু লেখাটাতেই কনসেন্ট্রেট করেছিলেন সে সময়? আমরা আমাদের হ্যাঁ বলছি, খেলাধুলাটা মানে শৈশবটাকে যেভাবে উপভোগ করার সেভাবে উপভোগ করে চুটিয়ে উপভোগ করেছি, এক কথা বলা যায়। মানে এখনকার যে ছেলেরা শৈশবটা উপভোগ করতে পারে না,
প্রথম থেকেই তাদের নানা রকমের চাপে রাখা হয়, প্রতিযোগিতার মধ্যে তাদের ফেলে দেওয়া হয় খুব শৈশব থেকেই। আমাদের সেটা ছিল না। আমরা বাঁধন হারা ছিলাম একরকম, মানে বাবা আমাদের সেই হ্যাঁ, সুযোগটা দিয়েছে। শিশুরা তারা শিশুর মতো নিজের মতো প্রকৃতিতে থেকেই বড় হোক, তারপরে তাদের যা হওয়ার হ্যাঁ, ঠিক সময় মতো সময় স্কুলে ভর্তি করা, পঠন পাঠন সব হবে। ফলে এই দিক থেকে আচ্ছা, আমরা আমাদের খেলাধুলা, দৌড়, সমস্ত রকমের খেলা, যত রকমের খেলা আছে সব খেলা আমরা খেলেছি। পুকুরের সব রকমের সাঁতার আমরা জানি, যত রকমের সাঁতার কাটতে পারি, গাছে উঠতে পারি শিখে জানি। সমস্ত রকমেরই আমাদের বলা যায় যে আমাদের শৈশবটা সেভাবে কেটেছে, খুব আনন্দে কেটেছে, কাটাতে পেরেছি। এখন ছোট ছোট শিশুদেরকে আচ্ছা, যখন ছেলেদের ক্লাসে পড়াই, আমাদের দুঃখ লাগে যে যারা খুব চাপে থাকে, এবং সেই চাপের মধ্য থেকে আমরাও চাপ দিই বাধ্য। এমন কারিকুলাম আছে আচ্ছা, যেখানে আচ্ছা, প্রতিযোগিতা। আপনাকে হ্যাঁ, বলছি বলুন। যে কেউ একজন কমেন্ট করেছেন যাকে আমরা দেখতে পাচ্ছি না। তিনি জানাচ্ছেন যে অয়নদার কথা শুনছি, খুব মজা পাচ্ছি, আমি নিজেও একজন শিক্ষক, সত্যি বলছি, মানে আজকে আমি এই যে শো স্টার্ট করব, আমার বেশ মজাই লাগছিল। শিক্ষককে সামনে রেখে কথা বলার বেশ ঝামেলা আছে, হ্যাঁ, মানে অনেকের সঙ্গে করা যায়, কিন্তু শিক্ষকের সামনে তো কিছু চট করে কিছু বলা যাবে না, তিনি খপাত করে ধরবেন। এই বিদ্যাসাগর কি ছিল, কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমি জানি, বীরসিংহ, তারপর জিজ্ঞেস করলে কি হবে। আপনি আরেকটু সুন্দর করে গুছিয়ে, এই যে আমরা যারা আপনার সামনে রয়েছি, আমরা অবশ্যই বন্ধু, কিন্তু এই যে ভিউয়ার্স যারা রয়েছেন তাদের কাছে আপনি বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলতে চাইছিলেন, আপনি বলুন। এখন ওই বিদ্যাসাগর, তার বীর সিংহে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মায়ের নাম ভগবতী দেবী, আর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এখন তার সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। আমরা তো এই আজকের দিনে স্কুলে অনুষ্ঠান করেছি, কিন্তু এখন এই অবস্থাতে স্কুল বন্ধ, ফলে স্বাভাবিকভাবে হুম, এখানেই একটু হয়ে যাচ্ছে আর অনুষ্ঠানটা বলা যায় আর কি, সেটা তারই আনন্দ একটু পেয়ে হুম, যাচ্ছি। হ্যাঁ, তো একটা কথাই মানে বলা যায় খুব অল্প সময়ে, যে তিনি নবজাগরণের, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। আর তিনি ছিলেন একজন প্রাতঃস্মরণীয় পণ্ডিত। প্রাতঃস্মরণীয় বলতে আমরা তাদেরকে বোঝাই যাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাম করলে দিনটা ভালো যায়। আমাদের ঠিক, এইরকম ধরনের মানুষ একজনই দেশে আছেন এই বাংলাতে, তিনি হলেন ওই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তো কবি মধুসূদন তার সম্পর্কে একটা কথা বলেছেন, যেটা হচ্ছে কি, যে তার মধ্যে আছে মনি ঋষির জ্ঞান, ইংরেজের উৎসাহ উদ্যম, আর বাঙালি মায়ের স্নেহ। তারপরে বাংলাদেশের বিখ্যাত অধ্যাপক আমি আহমদ এটা জানতে শরীফ আগ্রহী। বলেছেন যে বাঙালি ওই একটি ঈশ্বর হলেই চলবে, আর কোনো একটি ঈশ্বরের ঈশ্বর দরকার নেই। হলেই, আচ্ছা, হ্যাঁ, একটি আর ওই ঈশ্বর, একটি আচ্ছা, হ্যাঁ, ঈশ্বর হলেই হবে, আর কোনো ঈশ্বরের আমার আচ্ছা, দরকার নেই। তো এই কথাটি একটা বড় কথা, বিরাট বড় কথা, তাকে সম্মান জানানোর কথা তিনি বলেছিলেন। তো আমার মনে পড়ছে কিন্তু সম্ভবত, আমরা আমি একটু আপনাকে আপনাকে ইন্টারাপ্ট করছি, আহ একটু ইন্টারাপ্ট করছি, একটু অন্যদিকে কথাটা আচ্ছা, চলেও বলুন। যাবে হয়তো। সেটা হচ্ছে অন্যতম পণ্ডিত নীরদ চৌধুরী মহাশয়, উনি যখন সেরা বাঙালিদের একটা লিস্ট এপার বাংলায়, বা যাই হোক গোটা বাংলার, তো তখন সে সময়কার গোটা বাংলার করতে বসলেন, তিনি তাতে সম্ভবত বিদ্যাসাগরকে রাখতে পারেননি, খুব সম্ভবত। এটা আমার কি ঠিক মনে পড়ছে? আপনার হ্যাঁ, মনে আছে? আমি ওটা যখন বর্ধমানে পড়াশোনা করি তখন কাগজে হ্যাঁ, দেখেছিলাম যে পরপর তার হাতে ছবি আছে, ছবিগুলো দেখানো হয়েছে। তার হুম, মধ্যে বিদ্যাসাগরকে তিনি কোনো 10 জন বাঙালি মধ্যে কোথাও রাখতে হ্যাঁ, পারছেন না। এই ছবিটা রাখতে কিন্তু পারছি আমার চোখে পড়েছিল, সেরা খুব দুঃখ 10 হয়েছিল, খুব কষ্ট এবং হয়েছিল, ওনাকে কারণ প্রশ্ন নীরদ করা হলে চৌধুরী। আমার মনে আছে যে উনি বলছেন যে ওনাকে যদি আমি 10-এর মধ্যে ঢোকাতে যাই তাহলে কাকে বাদ দেব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এরকম একটি হ্যাঁ, কন্ট্রোভার্সিয়াল কমেন্ট উনি করেছিলেন। হ্যাঁ, আপনি এবারে এখন বলুন, সরি উনি আপনাকে। একজন হ্যাঁ, পণ্ডিত ব্যক্তি, সুতরাং ওনার বিষয়ে আমি মানে কিছু বলবো না। কিন্তু বিদ্যাসাগরের থেকে খাঁটি বাঙালি
আমার মনে হয় যদি একজন খাঁটি বাঙালিকে আমরা মনোনীত করি, আমার মতে, আমার সঙ্গে হয়তো বেশিরভাগ অনেকেই সহমত করবেন, পোষণ করবেন, যে যদি একজনকে রাখা হয়, উনি 10 জনের কথা বলেছেন, 10 জনের মধ্যে পারেননি, যদি একজনকে মনোনীত করতে হয় যে খাঁটি বাঙালি, এবং তাহলে তিনি বিদ্যাসাগরকে প্রথমে 1 নম্বরে রাখার কথা আর কি। মানে আমরা যারা বিদ্যাসাগরকে কম বেশি যতটুকু আমাদের জ্ঞান অল্প বয়সের মধ্যে অর্জন করেছি, জেনেছি, তার জীবনযাপন জেনেছি, তার ত্যাগ জেনেছি, তার তিনি যে করুণা সাগর, তার দয়ার সাগর, তার যে হৃদয় জেনেছি, তার যে মেধা জেনেছি, এবং তিনি যে তার পোশাক আশাক জেনেছি, তার জীবনযাপন জেনেছি, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার সেটা মনে হয় যে তার তো 1 নম্বরের জায়গাটাই থাকার কথা। আসলে এগুলো নাম্বারিং, এগুলো তো কোনো ব্লকবাস্টার নয় যে নাম্বারিং করব ওনাদের নাম। তবে আমার মনে হয় যে সেখানে মুজিবুর রহমান আসতে পারেন 10 জনের মধ্যে, সেখানে রবীন্দ্রনাথ ঢুকবেন, নজরুল ঢুকবেন, রামমোহন ঢুকবেন, হ্যাঁ, এরকম সেরা 10-এর মধ্যে আরো হয়তো অনেকে ঢুকবেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বিদ্যাসাগর ধরুন মানে বিদ্যাসাগরের ইয়েটা হচ্ছে ওনার, আমি সবচেয়ে ইয়ে লাগে যে ওনার যে করুণ হৃদয়, যে মানুষ না খেতে পেলে উনি খেতে পারতেন না, সেই গ্রামে চলে যাচ্ছেন, গিয়ে ওনার যা বিদ্যে হোমিওপ্যাথির ওপরে সেটা দিয়ে চিকিৎসা করছেন, গ্রামের মানুষকে সবকিছু যতটুকু নিজে খাচ্ছেন, বাকি একটু নিজেকে বাকিটা বিলিয়ে দিচ্ছেন। এই যে কোমল হৃদয় এবং মানবিক গুণ, যেটা সাধারণত আহ, আহ, ঈশ্বরপন্থীদের মধ্যে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, কিন্তু ওনার মধ্যে সেই গুণটার সমন্বয় ছিল, উনি কোমল হৃদয় ছিলেন। এটা এটা অন্যতম বিষয় আমার মনে মনে হয়, মানে চারিত্রিক ভাবে। অবশ্যই। আচ্ছা, আমি কি আপনার ইয়েতে প্রশ্নে চলে যাব, না আপনার আর কিছু বলবেন বিদ্যাসাগর? না, বিদ্যাসাগর সম্পর্কে বললে অনেকই বলার বিষয় হবে। আপনার যে অনুষ্ঠানটা চালাতে চাইছেন কিভাবে সেটা করুন। হ্যাঁ, এবার আচ্ছা, আপনি একটা বিদ্যাসাগরের কাজ করুন, বিদ্যাসাগর নিয়ে আমরা কিছুক্ষণ বললাম, এবার বিদ্যাসাগরের কারণ আজকে কবিতা নিয়ে একটা কবিতায় শ্রদ্ধা জানিয়ে দিই তাকে। ঠিক ঠিক ওটাই ছড়া, আমি বলতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা ছড়া দিয়ে অনুষ্ঠানটা ওকে দিয়ে শুরু করি, ওনাকে দিয়ে। হুম। ছোটদেরই করার মতো করে লেখা, বিদ্যাসাগর নাম। অনেক ভেবে কষ্ট করে একটা ছবি আঁকি, আঁকার পরে সেই ছবিটা মাথার পরে রাখি। রামমোহনের, নজরুল কি, কিংবা রবি ঠাকুর, না না আমার অন্য ছবি, ওসব ছবি, ওসবগুলো কাকুর। আমার ছবির মানুষটাকে তোমরা ভালো জানো, বেটে খাটো দেখতে বটে, সবাই তাকে মানো। রংটা দেহে কৃষ্ণ বরণ, একটু মাথা বড়, বদলে দিতে সমাজটাকে তিনি ছিলেন দড়। বলতে পারো কোন সে মানুষ, কোথায় যে তার ধাম, বলবে সবাই বীর সিংহের বিদ্যাসাগর নাম। অপূর্ব সুন্দর, খুব সুন্দর। আমরা এই বীর সিংহের সিংহ শিশু কবিতাটাই বেশি শুনে এসেছি, আপনার এই হ্যাঁ হ্যাঁ, কবিতাটা তার সমমানের, এটা খুব ভালো লাগছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আহ বিশ্বজিৎ কর্মকার শুভেচ্ছা, দুজন প্রিয় মানুষকেই বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন। প্লিজ আজকের আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ আকর্ষণ আছে, এই যার মধ্যে কিছুক্ষণের মধ্যেই নামবো, সেটা আপনারা বুঝতে পারবেন কেন বলছি। তার আগে বলে নি, অমৃতা হালদার বলছেন আমার ছবিটা ঝাপসা আসছে, আপনি ঠিকই লক্ষ্য করছেন। সম্ভবত এটা আমার আজকে একটু হটস্পট করে চালাতে হচ্ছে, অন্য ইন্টারনেট কানেকশনটি আমার এই ঘরে হঠাৎ দেখছি যে কাজ করছে না, এবং এটা মাঝে মাঝেই হয়। কি করব, মানে এটা আমাদের দেশ, এভাবেই চলতে হবে। 100 টাকা দিয়ে 20 টাকার জিনিস পাচ্ছি। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আমার আজকের আসল আকর্ষণ দেখুন, কি সুন্দর চকচক করছে, আনিনুল স্যার বসে রয়েছেন এবং আহ, আমাদের আজকের পাঠ দিচ্ছেন। আমি বলবো যে আপনি মাত্র যে এটি পাঠ করলেন, সেটি বললেন যে একটি ছড়া পাঠ করছি, আর মানে নিজের মনের একটু, আজকে আমি একটু ছাত্রের মতো কথা বলবো, আপনি একটু শিক্ষকের মতো কথা বলবেন, আর আমার কথার মধ্যে দিয়ে উঠে আসবে অনেকের মনের প্রশ্ন। যেমন ধরুন ছড়া, হঠাৎ ছড়া বললেন কেন? এটাকে তো আপনি কবিতাও বলতে পারতেন, এটাকে তো পদ্যও বলতে পারতেন। এই তিনটের বেসিক ডিফারেন্সটা কি বলুন তো, আসলে একটু ছড়া, কম শব্দের মধ্যে।
হ্যাঁ হ্যাঁ, ছড়া, কবিতা আর পদ্য, এইগুলোর মধ্যে সবটাকেই আমরা অনেক সময় কবিতা বলে দিই এখন, কবিতারই একটা অংশ। কিন্তু স্পেসিফিক যদি কোনো ডিফারেন্সিয়েট করতে হয়, এটা আছে, এটা ডিফারেন্স কিন্তু প্রত্যেকের মধ্যে একটা একটা বাউন্ডারি লাইন আছে। তো ছড়া হলো যেগুলো, সেটা হচ্ছে ছড়িয়ে যাওয়া, যেটা ছড়িয়ে থাকবে, সেটা আপামর জনসাধারণ মানে ছোট বড় সবার কাছে তার একটা সমাদর থাকবে, তার একটা ব্যাপ্তি থাকবে, একটা আহ, অনেক এরিয়া, তার যে এরিয়াটা সেটা অনেক বেশি হবে, এবং তার মুখে বলা আর কানে শোনা। আগে যে মা ঠাকুমা পিসিমা আগেকার মানুষজন, তারা ছড়া মুখে কাটতো আর অন্যরা সবাই শুনতো। তো তার মধ্যে রাজনীতি, সমাজ সবকিছুই ছিল তার বিষয়ের মধ্যে, অথচ শিশুদেরকেও সেটা ভালো লাগতো, শিশুদের ঘুম পাড়ানোর কাজেও সেটা ব্যবহার করা হতো, আর অন্য বড়দারাও তার মধ্যে মজা পেত। এইটা হচ্ছে শিশুদের ভালো অন্নদা লাগতো শঙ্কর রায়ের তার হ্যাঁ, অন্যতম এটা একটা কারণ অন্যতম কি? সামাজিক একটা দিক থেকে এর ব্যাপ্তিটা একটু অনেক প্রসারিত, সেটা কিন্তু হ্যাঁ, ছড়া হিসেবে দেখা যায়। আচ্ছা আর পদ্য, এটা স্বতঃস্ফূর্ত ছড়াটা। আর আচ্ছা পদ্য হচ্ছে যেটাকে তিনি অন্নদা শঙ্কর রায় যেটা বলেছেন, পদ্য হলো আমি ছন্দ মাত্রা মিলিয়ে ছাঁচে ফেলে নিজের হ্যাঁ মেধা হ্যাঁ এবং চালাকি, বলা যায় চালাকি কথাটা ব্যবহার করেছেন তিনি, যে করে তাকে একটা আকার দিয়ে, এদিক ওদিক সব মিলিয়ে একটা আকার দিয়ে নিজের মতো করে তৈরি করা, সেইটাকে আচ্ছা তিনি পদ্য বলছেন। আচ্ছা। তো আর ছড়া কবিতা? তাহলে এই রকম ধরনের বিষয় হলো, আর পদ্যটা এটা হলো। আর কবিতার ক্ষেত্রে কবিতা তিনি অবশ্য সেভাবে কিছু বলেননি, তবে তিনি চেয়েছেন যে কবিতার মধ্যে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আলোচনা করতে গিয়ে একবার বলছেন যে 10 বছর আমাদের কবিদেরকে এখনো খাটতে হবে কবিতার ভাষা ঠিক করার জন্য। কবিতার আচ্ছা ভাষা, ওই যে গদ্য ভাষাটা যেভাবে তৈরি হয়ে গেছে, যেভাবে এসেছে, সেটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ কবিতার ভাষা ঠিক সেইভাবে পাওয়া যাচ্ছে না এখনো। তার চেয়ে বরং এই সময় অন্নদা শঙ্করকে তিনি বলছেন, আমি এই সময় হুম, ছড়া হুম, লিখছি, রবি ঠাকুর বলছেন যে তুমিও ছড়া লেখো। তো এই আচ্ছা বলে তিনি একটি ছড়ার বইও তাকে পাঠিয়ে দিয়েছিলেন। সেইভাবে আচ্ছা তারপর থেকে অন্নদা শঙ্কর রায় ছড়া লেখার মধ্যে দিয়ে চলে এলেন। আচ্ছা। তো তিনি তার কথায় বা সাক্ষাৎকারে এই কথাগুলি বলেছেন। তো আপনি কবিতা, শঙ্কর রায়, শঙ্কর, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। এরপর তিনি জীবনানন্দ দাশের কবিতার মধ্যে তিনি চাইছিলেন যে কবিতার ছন্দটা থাক, কবিতার ছন্দ থাক, কিন্তু ছন্দের মধ্যে একটা সুর যেন থাকে, সেই রকম একটা বিষয় তিনি খুঁজছিলেন, যেটা জীবনানন্দ দাশের কাছ থেকে তিনি কিছুটা পেয়েছিলেন বলে মনে হচ্ছে। এবং তার পরবর্তীকালে তিনি আরো এটা অপেক্ষায় আছেন, অন্নদাবাবু, আরো অন্নদাবাবুর কথা বলছেন? হুম। হ্যাঁ, আরো অপেক্ষায় থাকতে হবে। তিনি একটা তার ধারণা থেকে বলেছিলেন যে আমাদের কবিতার ভাষাটা কিরকম। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি পরিস্থিতিতে, গদ্য কবিতায় চলে এসেছে, মুক্ত গদ্যে আমরা কবিতা লিখছি, তাতে ছন্দ নেই, গদ্য ছন্দ সেটা বলা হচ্ছে। তার ফলে এখন আমরা কবির সংখ্যাটা কিন্তু অনেক বেশি, যে কেউ কবিতা এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানে আমার লিখছেন। একটা কথা বলার আছে, এখানে একটা কথা হ্যাঁ, বলার আছে। এই কথাটায় যাব, তার আগে আমি একটা কবিতা পড়ি, হ্যাঁ? অন্নদা শঙ্কর রায় বলছিলেন তো, আমার কাছে অন্নদা বাবুর একটা কবিতা রয়েছে। কবিতাটা হচ্ছে উই পোকাদের গান। আচ্ছা উই আচ্ছা, পড়ুন। পোকাদের গান। আমি আগে হ্যাঁ পড়িনি, হ্যাঁ, পড়ুন। আপনি বলছেন আমার মনে পড়লো। আমাদের পুরো ব্যাপারটাই তো পুরো একদম মানে ইয়েতে হয়, লাইভ হয় আর কি, হ্যাঁ? তো যা দেখুন কোথায় চলে গেল উই পোকাদের গান। আপনি বলুন, আমি আমি আরেকটু একটু বের করে নিই পোকাদের হ্যাঁ, গানটা, খুব সুন্দর লাগছিল। তো হ্যাঁ, এবারে কবিতা আমি আমার বলছি, হিসাবে যে কবিতা যারা লিখছেন, সরি আপনাকে বাধা দিয়ে দিচ্ছি, কারণ বোধহয় আপনার মানে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের কথার পিঠে কথা চলে যাচ্ছে। ও আমি আচ্ছা এটা আচ্ছা, বলছি সেটা হচ্ছে যে দেখুন, আজকের যুগে এই যে আপনি মুক্ত গদ্য কথাটা বলছেন, হ্যাঁ, আজকের যুগে সবাই লিখতে আসছেন, হ্যাঁ, সবাই লিখছেন।
যারা আগে ডায়েরিতে লিখছিলেন এবং বন্ধ করে রাখছিলেন, জানছিলেন না যে আহ সেটা ঠিক লেখা হচ্ছে না না লেখা হচ্ছে, লজ্জা পেয়ে বন্ধ করে রাখছিলেন, ফেসবুক এসে যাওয়াতে তাদের লজ্জাও কেটে গেছে। অনেকেই লিখছেন, যার যা মনে আসছে লিখে যাচ্ছে। এবং আহ আমি দেখছি যে সেখানে অনেক লাইকও পাচ্ছে, অনেক সুন্দর, মানে অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কারেক্ট যারা লিখছেন তাদের চেয়ে বেশি লাইক যারা হয়তো আগে ডায়েরিতে লিখতেন এখন ফেসবুকে লেখা শুরু করেছেন তারা বেশি পাচ্ছে। আপনার কি মনে হয়, মানে লিখতে এই লেখাটা কি ঠিক হচ্ছে? প্রথম প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কেউ লিখতে আসলে তার মিনিমাম কি কি করে আসা উচিত আজকের যুগে, যেহেতু এটা একটা পাবলিক মিডিয়ামে ওয়ান টু মেনি বেসিসে করা হচ্ছে, আমি লিখছি হাজার লোক দেখছে। আপনার কি মনে হয়? কবিতা তো গদ্যে লিখছেন বেশি। গদ্যে লিখলে ছন্দের ব্যাপারটা ধরা যাচ্ছে না, তো তিনি ছন্দ জানেন কি জানেন না এটা বোঝা যাচ্ছে না, এবং এইটাকে অনেক সময় এড়িয়ে যাওয়ার জন্য বা এটাকে অনেক সময় অ্যাভয়েড করতেও চাইছেন কেউ কেউ। কিন্তু হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে, যেটা বলা দরকার, যে ছন্দটা অবশ্যই শিখে নিতে হবে কোনো একজন কবিকে যদি সম্পূর্ণ হতে হয়, কারণ তাকে ছন্দের কবিতা কিছু লিখতে হবে। সম্পূর্ণ গদ্য কবিতা লিখলে তিনি কিন্তু কবি হিসাবে তার আংশিক পূর্ণতা আসতে পারে, পরিপূর্ণ পূর্ণতা তার কিন্তু আসবে না। তাকে ছন্দটা জানতে হবে, ছন্দটা জেনে তারপরে ছন্দ ভাঙতে শিখতে হবে। যিনি ছন্দ জানেন তিনি ছন্দটাকে ভাঙবেন, তারপরে ভেঙে গদ্যতে আসবেন, ছন্দের কবিতাও লিখবেন, গদ্যের কবিতাও লিখবেন। এভাবে ধরুন তাকে আমি কিন্তু এই বিষয়। হ্যাঁ, ধরুন বলুন। আমি সাঁতার ধরুন আমি সাঁতার শিখেছি আমার পাড়ার পুকুরে, ঠিক আছে? আমি সাঁতার শিখছি পাড়ার পুকুরে। এবারে আমাকে অলিম্পিক স্টেডিয়ামে নিয়ে গিয়ে জলে ছেড়ে দেওয়া হলো। সবাই রয়েছেন, জাজ রয়েছেন, দর্শক রয়েছেন, সবাই রয়েছেন। আমি বাটারফ্লাই বাটারফ্লাই স্ট্রোক দিতে গিয়ে এই একবার এদিক একবার ওদিক হাত দিচ্ছি, দর্শক চেঁচাচ্ছে, দর্শকও রয়েছে, দর্শক চেঁচাচ্ছে, যা চুপচাপ বসে রয়েছে গালে হাত দিয়ে, এবং আমি ফার্স্ট হচ্ছি, আমায় মেডেলও পরানো হচ্ছে। আমি কেন শিখবো এত নিয়ম করে? এখন সাঁতারের বিষয়টা বলতে পারবো না, সাঁতারে কি করছেন কিভাবে কি। আমি বোঝাতে পারলাম, তো মানে ধরুন হ্যাঁ, আমি সাঁতার আপনি লেখার বলছেন যে ব্যাকরণ সেটা জানি না। ব্যাকরণ না জেনে সাঁতারটা শিখে সে মেডেল পাচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে, এটা আমারও প্রশ্ন থেকে গেল। কারণ হ্যাঁ, সাঁতারের বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলো কারণ না শিখলে কিন্তু সে এগোতে পারবে না, ঠিক সে ফার্স্ট ঠিক হতে পারবে না। কবিতা লেখার কি নেই? সেটা কি সাঁতারে হ্যাঁ, সীমাবদ্ধ? কবিতার কি নেই? সব কবিতারও তো ক্ষেত্রে নিয়ম আছে। তা সত্ত্বেও দুশো কবিতার লাইক ক্ষেত্রেও পাচ্ছে লোকে। তাকে অনেক তা বেশি সত্ত্বেও পড়তে হবে, মানে যে কোনো লেখা লিখতে গেলে তাকে আগে বেশি পাঠক হতে হবে এবং তাকে বেশি পড়তে হবে। আগের লেখকরা কি লিখে গেছেন সেটা তাকে জানতে হবে, ঠিক সেই লেখাটা জেনে তিনি সেই লেখাটাই লিখবেন না, কিন্তু তাকে তার থেকে উপলব্ধি করে নিজের একটা ধারণা তৈরি করতে হবে, কবিতার নিজের ঘরানা তৈরি করতে হবে। যেটা কিন্তু ধরুন সে লেখা সুভাষ মুখোপাধ্যায় হ্যাঁ, একটা হ্যাঁ, আটপৌরে শব্দ, সাধারণ চলতি শব্দ আটপৌরে শব্দ বলা হয়, আটপৌরে শব্দকে ব্যবহার করে তিনি কবিতার সর্বোচ্চ হ্যাঁ, শীর্ষে পৌঁছেছিলেন। আবার হ্যাঁ, অন্য হ্যাঁ, কবিরা প্রত্যেকেরই একটা নিজস্ব ঘরানা আছে, কিন্তু তারা তাদের হ্যাঁ, মতো হ্যাঁ, করে চর্চা করেছেন, কিন্তু সবাই সবার লেখা পড়েছে। আমরা আগে রাইট, পুরনো কবিদের লেখা যদি না পড়ি বা না শিখি বা না উপলব্ধি না করতে পারি, তাহলে সেই হ্যাঁ, হ্যাঁ। কবিতাটাকে আমি আর এগিয়ে নিয়ে যাওয়ার মতো কবিতা লেখার ক্ষমতা আমার হবে না। সেই কিন্তু ভাবনাটা রাখা দরকার তার সেই মধ্যে। সেন্সটা আমায় কে দেবে বলুন? সেই এখন সেটা সেন্সটা পড়তে আমাকে। হবে। আড্ডা, এবারে সাহিত্যের জন্য ধরুন আড্ডা খুব দরকার, পারস্পরিক মত বিনিময় দরকার, যারা অগ্রজ হুম, কবি হুম, তাদের সঙ্গে আলোচনা দরকার, আড্ডা দরকার, পরামর্শ দরকার, তাদের বই পড়া দরকার, বা ওই কবিতা ধরুন সম্পর্কে যে আলোচনা আছে, কবিতা সম্পর্কে অনেক ধরুন বই আছে, সেই ধরুন বইগুলোকে যদি। আমি তো হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ধরুন এই বাক্সটি পরিচালনা করছি, তো ফলে আমার সাথে হয় কি, অনেকে আমার সাথে ওই ইনবক্সে চ্যাট হয়, এমনি কথা হয়, ফোনে কথা হয়, বা আগেও যখন আমি অন্যান্য মিডিয়ামে কাজ করেছি তখন অনেক মানুষের সাথে দেখা হয়েছে, বহু শিল্পীর সাথে দেখা হয়েছে। আমি আজ পর্যন্ত কোনো শিল্পীকে দেখিনি যিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভালো শিল্পী মনে করেন, এবং বাকিরা সবাই খারাপ, তার চেয়ে বড় কথা বাকিরা সবাই খারাপ।
হ্যাঁ, এই কম জানি আমি এমন কোন কবি আমাকে। দেখছি না, আমি আজকের যুগে এমন কোন কবি দেখি না যারা লেখালেখি করেন, যারা মনে করেন না, মন থেকে মনে করেন না যে তার আরো শেখার আছে। তারা মনে এইটাই করেন। হচ্ছে সমস্যা। হ্যাঁ, সমস্যার জায়গা এইটাই যে আমরা আমাদের ঘাটতিটা প্রথমেই জানতে হবে, আমাদের সবটাই ঘাটতি, এই সবটাই ঘাটতি আছে। তাহলে এটা যদি আমি মনে করে নিই তাহলে আমার শেখার অনেক কিছু থেকে যাবে। আর যদি মনে হয় যে না আমার সবটাই আমি জানি, তাহলে আমার শেখার কিছু থাকলো না, তাহলে আমি আর এগোতেও পারলাম না। এটাই একটা সমস্যার বিষয়। আর আমি যেটা বলছিলাম, ছন্দের ক্ষেত্রে হ্যাঁ, অনেক সময় বলে যে 3টে ছন্দ আছে: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত স্বরবৃত্ত, আর অক্ষরবৃত্ত। এই যে ছন্দ, অক্ষর। এই নামগুলো অনেকে হ্যাঁ, জানেই না। হ্যাঁ, স্বরবৃত্তের কিভাবে মাত্রা নির্ণয় করতে হয় বা এর কটা পর্ব কিভাবে নির্ধারণ করতে কারেক্ট। হয়, পর্ব সেই কি করে বিষয়গুলো নির্ধারণ সম্পর্কেও করব? ধারণা তাদের নাই। তো কারেক্ট। আপনি স্বাভাবিকভাবে। একটু, এক সেকেন্ড দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, হ্যাঁ, আমি একটু অন্য রকমের ছাত্র। একটু দাঁড়ান। আচ্ছা বলুন। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমরা পর্ব নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব, একটা লাইন নেব, হ্যাঁ, ব্যাপারটা বোরিং হবে না, একটু এন্টারটেইনিং হবে। আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তারা ধরুন অনেকেই লেখক, হ্যাঁ, তারা কিন্তু শুনতে চান, ঠিক আছে? এখন এই যে পর্ব, আমরা একটা লাইনকে নিয়ে নিলাম, একটা লাইনকে নিয়ে আমার নিজের যা নিঃশ্বাস যতটুকু বলতে পারছি স্বাভাবিকভাবে সেটাকে একটা ছোট্ট করে কেটে নিলাম, সে একটা পর্ব বেরোলো, সেই পর্বটাকে আবার মাইক্রো লেভেলে ভাঙলাম, সেটা মাত্রা হয়ে গেল। এবারে তার মধ্যে আবার বদ্ধ মুক্ত এই ব্যাপারটা রয়েছে, কটা হলে ঘোড়ার দাবার আড়াই চালের মতো, তাতে একটা একটা মাত্রা হবে। লোকে পড়বে কেন এত? তাছাড়াই তো লাইক পাওয়া যাচ্ছে, 3টে বই বেরোচ্ছে, এতগুলো উত্তরীয় আসছে, লোকে পড়বে কেন? আচ্ছা, যেটা আপনি এই নিয়ে আমাকে একটা বোঝান কবিতাও। আজ। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখে আবার বলে এই ফেলুন, নিয়ে বলে একটা ফেলুন, বলে ফেলুন, বলে ফেলুন, এই বলে নিয়ে একটা ফেলুন। কবিতাও আবার লেখা আছে। তো হ্যাঁ, আসলে যারা কবি হিসাবে স্বীকৃত হচ্ছে বা হচ্ছে, তারা যে আগামী দিনে কালের যে এটা বলা হয় যে সময় হ্যাঁ, কিন্তু সব উত্তর দেবে। কোন আচ্ছা, কবি কালোত্তীর্ণ হবে, কোন হ্যাঁ, কবি কোন কবিতা কালোত্তীর্ণ হবে, সেটা কিন্তু সময় বলে দেবে। সাময়িক রাইট, আপনি যা কিছু দেখছেন, চাকচিক্য যা কিছু হুম, দেখছেন, সেটা হুম, কিন্তু সাময়িক। হুম, এই আগামী দিনই তার বিচার কষ্টি পাথরে যাচাই হয়ে যাবে। এমন অনেক আছে যে সমস্ত হুম, কবি বিস্মৃতির অন্তরালে চলে গেছেন। আবার এমন অনেক আছে যারা সেইভাবে স্বীকৃতি পাননি, কিন্তু তারা মানুষের কাছে তখন এই সময়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এসে গেছেন। যেমন জীবনানন্দ দাশ যদি বলা হয়, তাকে কিন্তু জীবদ্দশায় তিনি কিন্তু কবির হিসাবে সেভাবে স্বীকৃত হননি। তো তিনি পরবর্তীকালে তাকে কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য কবি হিসাবে, হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, তার পরবর্তীকালে আমরা জীবনানন্দ দাশকে ভেবে থাকি, এবং তারপরে যারা লিখছেন সেইভাবে আমরা রাখি। তাহলে তিনি এইরকম হুম, ধরনের একজন কবিকে তখন কিন্তু বুঝতে পারেননি সেই সময়ের মানুষরা। তাহলে সময়ে আপনি এখন অনেক লিখছেন, অনেক লাইক লাইক কমেন্ট তো সাধারণ ফেসবুকে হয়, পারস্পরিক এর সম্পর্কের মধ্য দিয়েও হয়, অনেক কিছু বিষয় থাকে সেখানে। প্রকৃত লাইকের মধ্য দিয়ে বা কমেন্টের মধ্য দিয়ে যে জাজমেন্টটা হয়, সেটা হয় বলে আমি মানে অনেকটাই মনে করি না। কিছুটা তো নিশ্চয়ই হয়, কিন্তু বেশিরভাগটাই অনেকটাই হয় না। এই ধারণাটাই আমার আচ্ছা। মনে হয়েছে আর কি। আমার একটা কথা বলুন এবারে, আপনি মাস্টারমশাই, আপনাদের দিকে আঙুল আঙুল তুলবো, রেখে গেলে চলবে না। ওখান থেকে চক আচ্ছা বলুন ডাস্টারের না। মতো ছুড়ে মারলে, ওই ডাস্টার ছুড়ে মারলেও হবে না, লাগবে না না, আমার। আমরা হ্যাঁ, এখন ভার্চুয়াল ডাক্তার আর ছোড়া নিষেধ আছে, ডাক্তার ছোড়া চলবে না, ডাক্তার ছুড়লে পরে স্কুল চাকরি চলে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমায় বলুন তো, এই যে আপনাদের এই যে সিলেবাস গুলো রয়েছে তাতে দুই বাংলাতেই বলছি, কারণ আমি জানি কি বাঙালি কতদূর যেতে পারে আমি জানি। তাতে সব ভালো ভালো কবির কবিতা পড়ানো হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো কবি কারা? যাদের মিনিমাম বয়স 100 বছর, মিনিমাম বয়স হতে হবে 100 বছর, তবে সে ভালো কবি হবে। আধুনিক কোন কবির কবিতা প্রায় আসে না, 10% হলে আসে। হ্যাঁ, তার পেছনে অনেক ব্যাকেট ব্যাপার আছে, কেন কেন তার নাম যুক্ত হবে না যুক্ত হবে সেসব অনেক ব্যাপার আছে। কোন আধুনিক কবির কবিতা আসে না। আপনার একটা কবিতাও আজ পর্যন্ত গেছে? আমি পাঠ্য তো বইতে তরুণ আপনার লেখক। একটা কবিতা আমি গেছে? আমার কথা ছেড়ে আপনি দিলাম, আমার তো। দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড। 17 বছর বয়সে একটা লোক বাল্মীকির প্রতিভা লিখছে, 17 বছর বয়সে রবীন্দ্রনাথ 17 বছর বয়সে লিখছেন, সেটা নিয়ে মাতামাতি হচ্ছে, রিসার্চ হচ্ছে। কোন তরুণ কবি বলে কিচ্ছু হয় বলে আমার মনে হয়। আপনার লেখা যাচ্ছে না, আধুনিক কোন কবির লেখা যাচ্ছে না, কবিতা আসলে জিনিসটা কি সেটা যাচ্ছে না। পেছনে
কবিতা কিভাবে নির্মাণ হচ্ছে, তার যে ব্লুপ্রিন্ট, আপনি এই যে এতগুলো স্বরবৃত্ত মাত্রাবৃত্তের কথা বলছিলেন, তার সম্বন্ধে একটা পাতা বরাদ্দ করা হয়নি। ফলে বাঙালির সেরা কবি কি? রবীন্দ্রনাথ। আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলছি, সত্যি তো সেরা কবি তো। তারপরেরটা বলো, মানে আমি সন্দেশ খেতে গেলে সবসময় যে পুঁটির আমি সন্দেশ খেতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো পাশে সানন্দা সুইটস থেকেও খেতে পারি, এবং সেই মিষ্টিটা একটা স্ট্যান্ডার্ডের হতে হবে তো। আমি যে, হ্যাঁ, তো সেটা সানন্দা সুইটস এর নাম জানি আমি? জানি না। আমি বাঞ্ছারামের নাম জানি, নাম করে করে বলছি, জানি। তো ঢাকাতেও নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর মিষ্টির দোকান আছে, গেলে নিশ্চয়ই বন্ধুরা খাওয়াবেন বা নিয়ে যাবেন। হ্যাঁ, আমি আমাদের এদিককার কথা বলছি, কেন জানি না, আমাদের কোনো এক্সপোজারই দেওয়া হচ্ছে না। এটা কারুর দোষ নয়, এটা একটা সিস্টেমের দোষ। যে আমি, হ্যাঁ, এবারে কে যারা যারা নিজেদের মতো করে জেনে নিচ্ছেন তারা, কিন্তু এই যে স্বরবৃত্ত লুকিয়ে রয়েছে, মাত্রাবৃত্ত লুকিয়ে রয়েছে, এই ক্লুটা কোথায় আছে? আমি এক নীরেন চক্রবর্তীর বই খুললে আজকে কবিতার ক্লাস বলে একটা পাচ্ছি। নীরেন চক্রবর্তী আজকের যুগে যারা লিখছে তাদের কত পার্সেন্ট লোক ওনার নামটা জানেন শুধু? তারপর তো বই। এটা কারুর দোষ নয়, এটা আমাদের এক্সপোজারের দোষ। আমি যদি না জানি যে আমার আমার পাশের দেশটার নাম শ্রীলঙ্কা, তাহলে আমি জানবো কি করে যে শ্রীলঙ্কার কোন কোন দ্বীপটায় সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায়, ওদের জীবনযাত্রা কি, বা ওদের নারকেল গাছগুলো কিভাবে থাকে, কোথা থেকে জানবো? আপনারা তো আমাদের দিচ্ছেন না কিছু, আপনারা তো পড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের তো একটা কিছু করা উচিত। আমাদের যারা শিক্ষক আমরা, আমাদেরকে যে সিলেবাস দিয়ে দেওয়া হয় আমরা সেটা পড়াই, মানে আমরা সেই পাঠ্যক্রম যেটা ছাত্রদের জন্য নির্ধারণ করা হয়ে থাকে, তার জন্য তো কমিটি আছে, সংসদ আছে, পর্ষদ আছে, তো তারা সেটা নির্ধারণ করে যেমন যেমন দেন, নিয়মিত রিভাইজ হয় বিভিন্ন সময়ে, 5 বছর 7 বছর ছাড়া ছাড়া, কখনো 3 বছর ছাড়া ছাড়া রিভাইজ হয়। রিভাইজ হওয়ার পরে পরে যেমন যেমন লেখা আমাদেরকে দিয়ে দেয়, তো আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন লেখক লেখা কিন্তু আসছে। একবারে আপনি তরুণ লেখকের কথা হয়তো বলছেন, কিন্তু তরুণ লেখক হয়তো নেই, কিন্তু আমাদের তার মধ্যেও 60 ঊর্ধ্ব যারা আছে, কিছু কবি আছেন, তাদের লেখা মানে আমাদের আছে 60 ঊর্ধ্ব বা 60-এর নিচে কাছাকাছি এরকম ধরনের লেখকের আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেরকম লেখা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আমাদের স্কুলে দেখেছি। নতুন নতুন লেখা কিন্তু এসেছে, ঢুকেছে। এখন লেখা আসলে পুরাতন যারা লেখক আছেন তাদের লেখা বাদ, একটা সিলেবাসের তো থাকবে, পরিমাণ থাকবে, সেই পরিমাণটাকে রক্ষা করতে হয়, তার মধ্যে পুরাতন লেখক বাদ দিতে হয়, তবে নতুন লেখক সুযোগটা পাবে, এরকম একটা বিষয় এসে যায়। আর এমন কিছু লেখক থাকেন, পুরাতন লেখক যারা নামী লেখক, প্রতিষ্ঠিত নামী লেখক, তাদেরকে অনেক সময় বাদ দেওয়ার কথা অনেক ভাবেন, হয়তো এটা বিষয় আমি মনে করছি আর কি, এটা হতে পারে। তো কিছু লেখক আশা মানে করাই যায়, লেখক কিন্তু আসছেন, ঢুকছেন নতুন নতুন, যেমন ধরুন না আমাদের কার্তিক ঘোষের লেখা আছে, কার্তিক ঘোষের লেখা পাঠ্য বইয়ের মধ্যে আছে, রহিম স্যার লেখা পাঠ্য বইয়ের মধ্যে আছে, আচ্ছা ভবানী প্রসাদ মজুমদারের লেখা পাঠ্য বইয়ের মধ্যে আছে, মৃদুল দাশগুপ্তের লেখা পাঠ্য বইতে আছে, এরকম আরো অনেকের লেখা আছে, আমি কয়েকজন নাম বলতে পারলাম না, বাংলা সাহিত্যটা পড়াই না, তবে এগুলো আমি জানি কম বেশি। এগুলো লেখকদের সম্পর্কে কিছু বলা হয়, মানে লেখক কে, ভদ্রলোক? লেখক অবশ্যই লেখক সম্পর্কে একটা ভূমিকা থাকে, বইয়ের যখন কবিতা বা গল্প শুরু হচ্ছে, তার সম্পর্কে ধারণা, তার কি কি কাব্যগ্রন্থ আছে, কি কি লেখার বই আছে, এই সবকটি একটা সংক্ষিপ্ত সার হিসাবে দেয়া থাকে, তারপরে কবিতাটা বা কত পার্সেন্ট এই যে রহিম স্যার নাম বলছেন, কার্তিক বাবুর নাম বলছেন, কত পার্সেন্ট থাকে? আমার যেটা বলার, আমি বলার যেটা উদ্দেশ্য, এক হচ্ছে মনে পড়ে গেল, পবিত্র সরকারের একটা লেখা আছে, ক্লাস করে আছে। আজকে পবিত্র বাবুর বয়সটা কত বলুন? পবিত্র বাবুর বয়স মিনিমাম 80। আমি ওনাকে ছোট থেকে দেখছি, হ্যাঁ, ওনার বয়স মিনিমাম 80। রবীন্দ্রনাথ বাবুর বয়স কত বলুন? 150, মিনিমাম 150। নজরুল বাবুর বয়স কত? ওই, এবং রবীন্দ্রনাথের কি আমাদের শিক্ষাটা কি হচ্ছে, রবীন্দ্রনাথের লেখা মানে কিন্তু তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে অথবা কুমোরপাড়ার গরুর গাড়ি, তার বাইরে কিন্তু নয়।
মেঘ ছেড়ে আলো এসে পড়েছিল কালোকে, সে বলতে পারবে কটা ছেলে? না, বিষয়টা হচ্ছে এইটাই হচ্ছে সমস্যা, যে হ্যাঁ পাঠ্যপুস্তক এটা সিলেবাস করতে হবে, সিলেবাসের মধ্যে ছেলে মেয়েদের পড়তে হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে ছেলে মেয়েদের জানা বোঝার যে পরিধিটা, যে হ্যাঁ এক্সট্রা কারিকুলার যেটা অ্যাক্টিভিটিস, হ্যাঁ হ্যাঁ সেইগুলো এটা সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে, মানে একটা ইঁদুর দৌড় এসে গেছে। সেই এত প্রতিযোগিতার মধ্যে তাদের ফেলে দেওয়া হয়েছে যে তারা হুম পাঠ্যপুস্তকের বাইরে এক বিষয় একটা বই তারা পড়বে না। আমার স্কুলে লাইব্রেরি আছে, অনেক বই আছে, কিন্তু হুম আমরা চেষ্টা করেছি ছেলেদেরকে ডেকে ডেকে বই দেওয়ার জন্য। তারা হুম জানে যে আমার এই পড়াটা, এই পাঠ্যপুস্তকটিকে মুখস্থ করতে হবে, এইটা হজম করতে হবে। এটা যদি হুম হজম করতে পারি তাহলে আমার নম্বর খাসা, আর নম্বর সব হ্যাঁ থেকে যদি বেশি পাই তাহলে আমার আগামী দিনের ভবিষ্যৎটা উজ্জ্বল, আমি বড় মাইনের একটা চাকরি পেতে পারি। হ্যাঁ আর হ্যাঁ এটা হ্যাঁ, ছেলে বাবা মা চিন্তা করছেন এবং তার ছেলে মেয়েকেও সেটা চিন্তা করাচ্ছেন, এবং ঠিক সেভাবেই বলেছেন। তাদেরকে উৎসাহিত করানো হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে হ্যাঁ সে অন্য কবিতা বড় জোর যখন আবৃত্তি করার সময় দেয়া হয়, তখন তারা খুব বিপদে পড়ে যায়। কোন হুম নতুন কবিতা হুম দিয়ে দিলাম কবির, যে তোরা এই হুম কবিতাটা একটু আবৃত্তি করে সব করবি, হুম দেখা গেল যে দুজনের নাম হুম পড়লো, বাকিরা নাম দিল না, হুম তিনজনের নাম পড়লো, চারজন এক একটা ক্লাসে, উঁচু ক্লাস হলে তো আর নামই দেবে না, হ্যাঁ আর নিচু ক্লাস হলে হয়তো কিছু বাচ্চা বাচ্চা শিশুরা তারা কথা শোনে, তারা একটু মান্যতা দেয়, তারা সেটা হ্যাঁ করে। হ্যাঁ তো এই হ্যাঁ রকম ধরনের একটা হ্যাঁ হ্যাঁ পরিস্থিতির শিকার হয়ে গেছে এখন ছেলে মেয়েরা, অভিভাবক, আমরা পরিস্থিতির একটা শিকার হচ্ছে, ইঁদুর এটা এটা দৌড়ের। ঠিকই বলেছেন। আমি হ্যাঁ, যে জায়গাটা আমি এখনো যেতে পারছি না সেটা হচ্ছে, আপনার কবিতা শুনবো, আজকে কবিতা শোনা হচ্ছে না এই আমরা আলোচনায় ঢুকে যাওয়াতে। সেটা হচ্ছে যে দেখুন, এই যে কবিতার যে নতুন ডাইমেনশন, এই যে রেনেসাঁসটা হলো, ফ্রান্সে যে রেনেসাঁসটা হলো, তারপরে যে নতুন এই যে জা কক্তের মতো কবি কবি উঠে আসছেন, এবং তিনি ভারতীয়দের ওপর যে ওই যে আমি শুয়ে রয়েছি রোদ্দুরে আর আমার স্কিন যত কালো হচ্ছে তাকে যত ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আমার মধ্যে থেকে একটা ভারতীয় উঠে আসছে, অর্থাৎ অখণ্ড ভারতবর্ষের মানুষ বেরিয়ে আসছে, যা কক্তের লেখা। আহ এবং তার যে শৈলী, এবং তারা যেভাবে তখন নানান কবিতা নিয়ে, দাদাইজম যখন হচ্ছে জার্মানিতে, হচ্ছে এই যে নানান মাপের কবিতা তারা বানাচ্ছেন, কোনোটা বরফি স্টাইলে, কোনোটা চৌকো, কোনোটা ফুলের মতো দেখতে, এবং ওইভাবে মিলিয়ে 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 জিনিসগুলো করছেন। সেরকম আহ সেরকম এক্সপেরিমেন্টও দেখছি না। আর নতুন যে ধারাটা এসছে এখন, যারা কবিতা লিখছেন প্রতিষ্ঠিত কবি, তারা কেন কবি, তারা কেন প্রতিষ্ঠিত, এবং যদি হয় তাদের নেচারটা একটু এক্সপোজার দিয়ে রাখা, যাতে ওই জায়গায় একটা কবি যাচ্ছে, হ্যাঁ ওকে নিয়ে ইয়ে করা, একটা ইয়ার্কি মারা, হ্যাঁ ও এই যে লোকটা যাচ্ছে ও একটা কবি, হ্যাঁ এই ইয়ার্কি মারাটা, তাদের সম্পর্কে একটু সম্মানটা দেয়া, এটা কি শেখানো হচ্ছে? না, এটা শিকার তো আমরা পারিবারিক জীবন থেকেই। এই সমস্যাটা, এই যে বললাম আমি, আমার বাবা আমাকে উৎসাহিত করে, কিন্তু আমার বাবা ছাড়া যে আরো আছে পরিবারের মেম্বাররা, তারা কিন্তু হ্যাঁ, নিরুৎসাহিত করে। খুব তারা ভালো আমাকে বলেছেন, খুব নিরুৎসাহিত ভালো করে, বলেছেন। একজনই মাত্র উৎসাহ হ্যাঁ করে। ফলে এইটা শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হ্যাঁ হ্যাঁ সামগ্রিকভাবে আপনি দেখেন, একটা পরিবারকে যদি বাড়িয়ে হ্যাঁ দেন, 5টা পরিবার করে দেন, তাহলে হ্যাঁ পার্সেন্টেজটা আপনি ওই রকমই পাবেন। তারা তখন ওই হ্যাঁ মানে কবিতা লেখাটাকে অকাজ, অকাজ বলেই তারা অকাজ, সেটা মনে করে থেকে থাকে। কাজে নয়, রাইট, এখানে পয়সা ইনকাম হয় না, রোজগার হয় না। পয়সা ইনকাম, ঠিক রোজগার ঠিক, হলে অনেক কিছু বিলাস জীবনযাত্রা করার সুযোগ থাকে, সেটা তো হচ্ছে না। হ্যাঁ আর এখানে হ্যাঁ। ওর সময়টা নষ্ট হয়ে যাচ্ছে অকারণে, সেটা খুব অন্য সুন্দর জায়গায় রোজগার। ধরেছেন, খুব হ্যাঁ, সুন্দর জায়গায় ধরেছেন। আপনারা পরপর দুখানা কবিতা পড়ুন তো শুনি, দুটো কবিতা পড়ুন পরপর। দুটো কবিতা পড়বো মানে ওই তাহলে ওই ছেলেদেরকে নিয়ে, ছেলেদের হ্যাঁ, শৈশবকে নিয়ে এত সময় নাই, আমরা সময় বলতে শেষ হয়ে গেছে প্রায় নাকি। না না আপনি করুন না, আমার কিছুটা সময় আছে এখন। আচ্ছা আচ্ছা, এই ছোটবেলাকার বিষয়, মানে আমরা কিভাবে করতাম আর এখন কি রকম অবস্থা, সেটা যে আলোচনা হলো তখন তারই। হ্যাঁ হ্যাঁ ভাগ্য ভালো, আমার এখন অনেক বয়স, যেমন তেমন কাটে, হাঁটতে হাঁটতে যাবি তোরা আমার সাথে মাঠে, পিছন ফিরে তাকাই যখন সেদিন মনে পড়ে, ঝড়ের সাথে লড়াই করে হাত পা গেল ছড়ে, দৌড় দৌড় গোল্লা দৌড়, মেঘ ডাকে কড় কড়, ঝড় দৈত্যের দারুণ ঠেলায় ডাল ভাঙে মড়মড়, ডালের সাথে আম ছিল খুব, আম কুড়ানো লোভ, দস্যিপনায় বাদ সাধেনি, কেউ করেনি ক্ষোভ,
গ্রীষ্মকালে ভর দুপুরে সবাই যখন ঘুমে, দিদির সাথে পালিয়ে যেতাম খেলার সে মরশুমে। ডাঙ্গুলিটা আমার খেলা, দিদির খেলা কিত, আজকে আমার হার হলে তো পরের দিনে জিত। পৌষ মাসে কারনা হাতে সুতো লাটাই ঘুড়ি, কাটা ঘুড়ি ধরতে গিয়ে মজার হুড়োহুড়ি। মাছরাঙা এক মাছটি মুখে যেই না বসে ডালে, তাক করেছি আড়াল থেকে গুলতি নিয়ে আলে। বর্ষাকালে কোন এক সালে বাড়ির সে কি হাল, রাস্তা তখন খাল হয়েছে, পাচ্ছি সবাই জাল। ওড়ার সাথে খেলাধুলো অনেক রকম স্বাদ, ইচ্ছে মতো সব, কেউ পড়েনি বাদ। এখন দৌড় ইঁদুর দৌড়, পড়ো কেবল পড়ো, কেউ বলে না মাঠে গিয়ে একটু খেলা করো। এই অসম্ভব যে আমাদের সুন্দর। যে শৈশবটা তখন ছিল একরকম, আর এখন যেটা হুম। হয়েছে সেইটা নিয়ে লেখাটা লিখেছি একটা। এখন আর কি কবিতা কিছু পড়বো একটা দুটো? পড়ুন পড়ুন, হ্যাঁ পরের পরের কবিতাটা পড়ুন। আচ্ছা, এবার কবিতা বা ছন্দ, এটা মাত্র এটা স্বরবৃত্তে লেখা, স্বরবৃত্তেরই লেখা, এটা পড়লাম। এবার ছড়াতে অ্যাকচুয়ালি পদ্য চলে যাচ্ছে, এটা কবিতা বলা যাবে না, পদ্যই বলবো আমি। আচ্ছা, তুমিও শিক্ষক, এই যে শিক্ষক যেহেতু প্রসঙ্গটা এসেছে এবং আমিও শিক্ষক, আমি সেই জন্য একটা লেখাটা আমি এটাই পড়ছি। শিক্ষক মানে কে না জানে বলো, ক্লাসে গিয়ে যারা করে পাঠদান, সেই সাথে তুমি বলবে তাদের পড়াতে যারাও বাড়ি বাড়ি যান। এইটুকু শুধু যদি বলি আমি, অঙ্কন গান শেখানোর লোক, তুমি যোগ করে দেবে নিশ্চয়ই, অভিনয় খেলা নাচও ধরা হোক। বই থেকে শেখা তার থেকে দান, তার মানে বলো যেটা পড়াশোনা। আমি তবে বলি শিক্ষক মানে বাকি আছে ঢের, শুরু করো গোনা। বাবা মার কথা ভুলে গেলে চলে, হাঁটি হাঁটি করে হাঁটতে শেখাতো, একটা কথাকে ভরে দিতে মুখে কত কসরতি তারা দেখাতো। যদি কিছু বোঝো শিক্ষক মানে, বাবা মার সাথে আরো কিছু জুড়ে দাও, নিশ্চয়ই দাদু দিদা কাকি কাকু, তার সাথে মাসি পিসিকেও নাও। শেষ হয়ে গেল, আরো আরো আছে, দুদিনে থাকা প্রতিবেশী যেই হাতটা বাড়িয়ে দিয়েছিল যারা, তাদেরও হিসেবে তুমি রাখবেই। শিক্ষক মানে রাধা কৃষ্ণান, কত বড় জ্ঞান উচ্চতা তার, এসো আজ তার জন্মদিনেতে সব শিক্ষক হয়ে একাকার। এবার খুব আরেকটা সুন্দর, পড়ছি। খুব সুন্দর। তার সময় আগে আছে? আমি বলে নিই যে বন্ধুরা, না 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 না, আপনি, আমি পড়ে আমি কাউন্সিল করছি, আপনি ঘাবড়াবেন না। আচ্ছা, বন্ধুরা আপনারা দেখছেন অয়নের কবিতা বাক্স, যেটি প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা কলকাতার সময় এবং সন্ধ্যে 7:30 বাংলাদেশ সময় প্রচারিত হয়। আপনারা সকলে এসে যোগদান করেন। এর পেছনে মুখ্য ভূমিকা রয়েছেন মঈন মুরসালিন এবং তার গোটা টিম, অ্যাডমিন টিম, এবং এটি প্রতিভা প্রকাশ গ্রুপের যে পেজটি, সেখানে আয়োজন করা হয়। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের এই পেজটির এবং এই সময় এবং এটি সম্পর্কে জানাতে পারেন, তাদের লিঙ্ক দিতে পারেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল হয়েছে, আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করলে নতুন নতুন এপিসোডস গুলো আপনাদের কাছে চলে যাবে। এবং একই সাথে এটি একটি বিশ্ব বাঙালি ভ্রাতৃত্বের জায়গা তৈরি করছে। আপনারা আসুন, আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানটিতে যোগ দিন, দেখুন, ভালো লাগলে জানান। অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করছেন এই অনুষ্ঠানে কি করে যোগদান করতে হয়। আমি বলছি সবচেয়ে ভালো হয় যে আমাদের যে পেজটি আছে সেই পেজটিতে গিয়ে আপনারা ইনবক্স করুন, তাতে আমাদের গোটা টিম সেটি সম্পর্কে জানতে পারবেন, এবং সেখানে বসেই নির্ধারিত হয়ে যাবে আপনি আসতে পারবেন, এবং আশা করছি আপনি অবশ্যই আসতে পারবেন, এর উপরে ভরসা রাখুন। আমরা চলে যাচ্ছি মনিরুলদার যে অসম্ভব সুন্দর কবিতাগুলো বলছিলেন, উনি উন্মুখ হয়ে রয়েছেন। আমি জানতে চাইছি যে ধরুন আপনি কিশোর কিশোরীতেই কি সীমাবদ্ধ, না একটু আরেকটু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনার কবিতাগুলো? মানে আমি বলতে চাইছি বড়দের কবিতা কি আছে
আপনার? আচ্ছা, বড়দের কবিতা পড়ছি আমি এবারে। এগুলো তো পদ্য আরে হলো, দাঁড়ান, এবার পড়লে গদ্য কি করে? কবিতায় আসছি। বড়দের দাঁড়ান গদ্যের দাঁড়ান কবিতা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বড়দের কবিতা পড়লে হবে না? বড়দের কবিতা মানে কি? বড়দের কবিতা বড়দের মানে বলতে হবে। মানে গদ্য গদ্য কবিতা। কবিতা কি কি? আর গদ্য কবিতা আসলে হলেই হলো, বিষয় কি? আপনার কবিতার বিষয় কি? কবিতা, দাঁড়ান, আপনার আপনার কবিতার বিষয় কি? আপনার কবিতা প্রেম কবিতার প্রেম আছে? প্রেম আছে? প্রেম আছে আপনার কবিতায়? প্রেম আপনি পাবেন। প্রেমের কবিতাও আমার কাছে আছে। প্রেম প্রেমের পাবেন, কবিতাও প্রেমের পড়তে কবিতা পারি, যদি আছে। বলেন পড়বো। হ্যাঁ অবশ্যই প্রেমের কবিতা পড়বেন, কিন্তু তার আগে আমার একটা কথা আছে যে, আচ্ছা ঠিক আছে, আপনি প্রেমের কবিতাটা পড়ুন, শুনি, তারপর বলছি। দর্শকরা ওয়েট করুন। আচ্ছা, আমি একটা যেটা খুলেছি এই মুহূর্তে সেটা একটা পড়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা পড়ে নিয়ে একটা প্রেমের কবিতা পড়ুন। প্রেমের প্রশ্নটা মাথায় রাখবেন, এটা ছাড়া হবে না, আজকের অনুষ্ঠান শেষ হবে না। কিছুটা সময়, এটা বৃষ্টিকে কথা দাও থেকে আমি লিখে আছে। সামনে স্টেশন, নামতে হবে, রূপম চলি, আবার দেখা হবে। আছে ব্রিফকেস, স্টেশন পেরোনো টিকিট, দিদি আপনি বসুন, ছেড়ে দিচ্ছি সিট। রূপম দেখো তো কিছু ফেলে যাচ্ছে কিনা, লাগছে খারাপ, কি আর বলি, কি আর ফেলে যাবে চেতনা, চিঠিগুলো যা নিয়ে বলার ছিল, ভরেছ ব্রিফকেসে, এরপর কি আর পড়ে থাকে কিছুটা সময়। এরপরে আরেকটি কবিতা পড়ছি আমি। এটা কি প্রেমের না প্রেমের না সেটা জানতে চাই। হ্যাঁ, এটাও প্রেমেরই বলছি, আপনি বলছেন যখন। হ্যাঁ, বৃষ্টি, প্রেমের কবিতাটা পড়ুন। এভাবে বৃষ্টি আসবে আজ, কেউ কি ভেবেছিল? যেমনটি তুমি আসবে এভাবে, ভাবেনি অনুপম। কাঠফাটা মাটির কান্নায় যে বৃষ্টি আছড়ে পড়তে চায়, তার এক টুকরো যদি তুমি দিতে, তখন তুমি আমাকে যে কোনো নামেই ডেকে নিতে। পাথর, পাথরের গায়ে হাত দিয়ে বুঝেছি ওটা সত্যিই পাথর। তারপর ওকে বসিয়েছি সবখানে, রাজার আসন থেকে একেবারে হৃদয়ে। পাথরে হৃদয় দেখে মনে হয়েছে এক চাকড়া পাথর এনে দেবে কপালে চাপায়। এটা অবশ্য প্রেমের কবিতা নয়, পরপর সাজানো সেভাবে নেই। আরেকটা কবিতা যেটা আপনি বলেছিলেন একটু আগে, প্রেম যে আছে কি নেই? প্রেম আছে কি নেই তাতে? আপনি প্রসঙ্গটা তাহলে খুঁজতে হবে, আমাকে একটু সময় লেগে যাবে আর কি, পরপর আসছে তো খুঁজতে হবে। আচ্ছা একটু আচ্ছা খুঁজতে হবে, সেভাবে আচ্ছা, সাজায়নি। আপনি খুঁজে নিন, আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই সেই আচ্ছা, ঠিক সঙ্গে। আছে। আপনি খুঁজে নিন। হ্যাঁ, আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে আমাদের গ্রুপ অ্যাডমিন থেকে সমানে বলা হচ্ছে যে আপনারা যে লেখাগুলো জমা পড়ছে প্রত্যেক দিন, সেই লেখাগুলোকে শুধুই মাত্র দেওয়ালের লেখা মনে না করে একটুখানি যদি পড়েন, দুটো একটা চারটে আস্তে আস্তে পড়েন আমাদের, এবং সেই অনুযায়ী যদি একটু কমেন্ট করেন, একটু লাইক করেন, তাহলে ভালো হয়। কারণ আহ, রাস্তা দিয়ে নিজের গাড়িটাই চলবে, বাকি কারোর গাড়ি চলবে না, সেটা তো হয় না। তবে এটা ঠিক যে কাউকেই ছেড়ে দিতে ইচ্ছা করে না রাস্তা, এটা ঠিক। বাকি গাড়িগুলোকেও নজরে রাখুন, তাদের সম্পর্কে বলুন কত রকমের গাড়ি আছে যে কোন রাস্তায়, সেরকম কত রকমের কবিতা। এই যে প্রত্যেক দিন একটা তার একটা ধারা, নদীর ধারার মতো এসে আমাদের এখানে জমা হয়, প্রতি মুহূর্তে আসছে। আগেকার দিনে যেরকম সংবাদপত্রের অফিসে টেলেক্স এর মাধ্যমে নিউজ আসতো, আমাদের এখানে সেই রকম ভেলোসিটিতে অলমোস্ট কবিতা আসে। অ্যাডমিন টিম সেটা অ্যাপ্রুভ করেন, আহ, এবং তারা তাদের নিজস্ব কাজ থাকা সত্ত্বেও সেই কবিতাগুলো কিন্তু পড়ে দেখেন, অ্যাটলিস্ট লাইক মারেন, কমেন্ট বেশিরভাগ সময় তারা করে থাকে। কিন্তু
অনেক অনেক রিডার্সকে আমরা দেখছি তারা কিন্তু এই কবিতাগুলোতে নিজেরটা দিয়ে চলে যাচ্ছেন, এভাবে কিন্তু সম্পর্ক তৈরি হয় না। এবং আপনারা দেখবেন আমাদের বলে থাকে যে বেস্ট ভিউয়ার্স কে কত দিচ্ছে, কতক্ষণ সময় আর কি কাটাচ্ছে পেজটার মধ্যে, তার জন্য লাইকিং, কমেন্ট করছেন, সব কিন্তু কাউন্টেড, সব স্ট্যাটিস্টিক্যালি মেনটেন। আপনারা যেরকম দেবেন, প্রত্যেক মাসে আমাদের তাদের বিজয়ীদের ঘোষণা করা হয়। হ্যাঁ, তো আপনারাও আসুন, আপনারা যোগদান করুন। দেখুন, ইভেন্ট এভাবে হয় না। শুধু দর্শক হিসাবে একটু না চেঁচালে, আপনি যদি চুপচাপ গিয়ে দেখেন তাহলে কিন্তু খেলা জমবে না, তাই না? চেঁচাতে হবে, মেক্সিকান রেস করতে হবে, 11-11, 22 জনের লোককে দেখতে হবে, তাদের খেলা দেখতে হবে, মাঝে মাঝে আপনিও খেলতে নামবেন। সেটা সেটা করুন, এটা একটা সুস্থ চর্চা। শুধু আপনার কবিতায় মানুষ দেখবে এরকম আশা করাটা ভুল। এবং মঈন যেরকম বলে থাকেন অনেক জায়গাতেই, যদি আপনি কমেন্ট করেন তাহলে বাকিরা কমেন্ট করবেন। একটা রেসিপ্রোকাল সম্পর্ক, দেয়া নেয়ার পরিস্থিতি যেন তৈরি হয়, একটা সুস্থ হোক না, একটু প্রতিযোগিতায় হোক, সুস্থ প্রতিযোগিতা যেন থাকে। আশা করি মনিরুলদা অলরেডি রেডি হয়ে গেছেন, আমি ওনাকে ছেড়ে দেবো। আপনি রেডি তো? করতে পারবেন? হ্যাঁ, বলে দিচ্ছি দুটো। করুন। হ্যাঁ। আচ্ছা, চিত্রা শোনো, চিত্রা শোনো, ওখানে ভালোবাসা পাওয়া যায়? যদি যায় বলো। ভালোবেসে যে আমার হাত ধরেছিল সে চলে গেছে কিছুদিন হলো, এখন প্রেম নিয়ে থাকি, জানি প্রেম প্রেমিককে ছাড়ে না কোনোদিন। চিত্রা তুমি কোথায় থাকো যেন, যেখানে থাকো সেখানে ভালোবাসা থাকে সত্যি? যদি থাকে বলো, কুড়িয়ে নিতে চাই তাদের জন্য যাদের আমি ভালোবাসা চিনি। ফুল তোলা মহাপাপ, একটা ফুল তুলেই বুঝে গেছি ফুল তোলা মহাপাপ। তাই ফুল তুলবো না কোনোদিন, বরং ফুলের সামনে দাঁড়াবো। যে কথা বলবো বলবো করে আজও বলতে পারিনি, সেইটুকু শুধু। এসো দেবলীনা, দুটো কথা বলি, একটু সামনে দাঁড়াই। এবার একটা কবিতা, যে কবিতাটা, প্রেমের কবিতাগুলো হয়ে গেল, আপনি পড়ালেন আমাকে। এবার দাঁড়ান আমার দাঁড়ান পছন্দের দাঁড়ান 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 দাঁড়ান, বলছি যে বিভূতিভূষণ বলছেন অপুর মুখ দিয়ে যে প্রেম না করলে প্রেমের কবিতা লেখা যায় না। এবারে এখন আপনি শিক্ষককে মানে বিপদে ফেলছেন। আজ শিক্ষককে আপনারাই কি আমাদের শুধু এক্সামিনেশন রুমে বিপদে ফেলবেন নাকি? আমরা ফেলতে পারবো আচ্ছা না? আচ্ছা, ঠিক আছে, বলুন ওটা বলুন আপনাদের বলুন। 4 ঘন্টা, আমাদের 40 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা এবারে ঠিক এই আছে। যে আপনি লিখছেন, প্রেমের কবিতা যে লিখছেন, এই যে দেবলীনা, হ্যাঁ জানেন, মানে বৌদি জানেন তো? এদের নামগুলো শুনেছেন আগে? না, ওসব খবর রাখেন না। বাড়িতে জানে সবাই? আপনি না, এইসব 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 কবিতা আমার লিখছেন? আমার বাবা বাবা ছাড়া এই আমার লেখালেখি সম্পর্কে আর কেউ খবর রাখে না এবং জানেও না। না না, বাবা তো লেখালেখি, মানে এটা তো আগে লেখালেখির বাইরে কিছু হচ্ছে, তারপরে লেখালেখি হচ্ছে, তাই না? সেই সেই হ্যাঁ। খবরটা আছে, বাড়িতে আছে? আপনি না, এটা কি আপনি কবিতা মনে করেন আসলে যে কি, প্রেম যেটা বলতে গেছেন বুঝে প্রেম না গেছেন। করলে প্রেমের কবিতা লেখা যায় কি যায় না, সেটা আমায় বলুন। আচ্ছা, এইটা আমি পরিষ্কার করে দিচ্ছি যে হ্যাঁ। আমরা প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসেই। কোনো মানুষ নেই হ্যাঁ। যার জীবনে কোনো প্রেম আসেনি। কিন্তু সে প্রেমের যে রঙের ছটা মানুষের মনের মধ্যে পড়ে, মনের মানসপটে যে যেটা পড়ে, সেইটার যে ছটা রংটা, সেই রংটাকে ব্যবহার করে অনেকেই একটা দুটো কবিতা লিখেই সে কালিটাকে শেষ করে দেয়। সেই রংটাকে একটা দুটো আচ্ছা, কবিতা লিখেই সে রং শেষ হয়ে যায়। সবাই কিন্তু বাঙালি, কোনো বাঙালি কবিতা লেখেনি, সেটা কি একটা রঙের প্রেমের দোষ না কবিতা লেখেনি শিল্পীর এমন দোষ? নয়। সেটা কি আচ্ছা রঙের দোষ না এরপরে, শিল্পীর দোষ? আচ্ছা এরপরে যারা ওই রংটাকে কলমে ভরে নিতে পারে, তারাই আজীবন সেই কলমটা চালাতে পারে এবং তাদের মনের মাধুরী দিয়ে সেই কবিতাটাকে একটা এমন শিল্পোৎপীর্ণ হয়ে ওঠে তাদের লেখা, এবং তারা সেই প্রেমটাকে লিখে রাখতে পারে এবং যেটা সবাই বাহ, সেই পড়ে মুগ্ধ পায়। আবার যারা শিল্পী, তারা তাদের তুলিতে ভরে নেয় ওই কালিটাকে
এবং যে তুলি দিয়ে তারা এমন ছবি আঁকে, যুগ যুগ ধরে সে মানুষ সেটা দেখে তাকিয়ে থাকে হাঁ হয়ে, অবাক বিষয়ে তাকিয়ে। তা আপনি এটা কি হচ্ছে শিল্পে বিষয়টা, মানে এখানে প্রেম করার সাথে আপনি কি তুলিতে নিয়েছিলেন নাকি কলমে আমার ভরেছিলেন? তুলি আমারটা ওই কালিতে ভরা বলতে বলবেন। আমি কালিতে ভরা যেহেতু মানে ছবি আপনার? আঁকি না, আমার হ্যাঁ, কালিতে ভরা। অন্যের দেখ, আমার এটা তো অনুভবের বিষয়, এটা তো হ্যাঁ, ব্যক্তিগত প্রেম বলতে বোঝায় এক মানুষের সাথে আরেক মানুষের, মানুষের সাথে দেশের, নারীর সাথে পুরুষের প্রেম অনেক। দেশপ্রেম, হুম। মানব প্রেম, আর নারী পুরুষের মধ্যে যে প্রেম, সেটাও একটা প্রেম। না না, এখন ধরুন একটা আমি নারী সময় পর্যন্ত, পুরুষের প্রেমের কথাই বলছি ও স্পেসিফিক্যালি। আচ্ছা, আপনি সেটা বলতে চাইছেন না? সেটা হ্যাঁ, আমি দেশপ্রেম কেন পরে, আগে নারী পুরুষের প্রেম। আমি আপনার কথা সেটা বলছি, আপনি কি কলমে বললেন কি বললেন না? সেটা আমার ক্ষেত্রে সেই বিষয়টা উজ্জ্বল ছিল আছে। সেটা ও, ছিল, উচ্চ। বরাবরই ছিল, প্রথম আচ্ছা, থেকেই উজ্জ্বল ছিল, প্রথম থেকে ফাঁকা উচ্চ, ছিল মানে আপনার কলমে কালি নেই, তাই তো? না। আমার কলমে, আমি ওই কলমে কালিটা ভরেছি যেটা আমার লেখার মধ্য দিয়ে আসবে, সেই কালিটা আমার কলমে ভরা হয়ে গেছে, আচ্ছা, সেইটা। এবারে দুটো। আর আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। আপনি একটা কাজ করুন, আপনি দুটো কবিতা না পরপর আরো পড়ুন, তারপর আমরা আস্তে আস্তে মানে এর শেষের দিকে যাব আচ্ছা, আর কি। আজকে আমরা এবার খুব হচ্ছে কি, ইয়ে। হ্যাঁ, বলুন। একটা প্রসঙ্গ বলেছিলেন যে কবিরে অনেক সময় দেখা যাচ্ছে যারা কবি, তারা পরবর্তীকালে কবি বলে বিবেচিত হচ্ছে না, মানে কবি হিসাবে তারা প্রতিষ্ঠা পাচ্ছে না, তাদের স্থায়িত্বটা সেভাবে হয়নি। আবার হ্যাঁ, যাদের স্থায়িত্ব নেই এখন, কিন্তু পরবর্তীকালে তাদের স্থায়িত্ব চলে আসছে, এরকম ঘটনাটা ঘটছে। সেই জন্য একটা হ্যাঁ, কবিতা হ্যাঁ। লিখেছিলাম, বিজনের বাড়ি। আচ্ছা, বিজনের বাড়ি কোন দিকে একটু বলে দেবে? ছিপছিপে দোহারা গড়ন, চোখ মুখ উদাসী বাউল। কবিতা টবিতা হ্যাঁ, লিখতো অনেক, তবে কবি হওয়ার চেষ্টা করেনি। সেদিন যারা কবি ছিল তাদেরই একজন আমি। এতদিন পরে বুঝে গেছি কঠিন আসল কবিতা আর কবিকে বোঝা। দেরি হয়ে গেল ঠিকই, তবে আজ কবিতা বিজনের এতটা এনেছে। বাকিটুকু বলে দেবে এখন বিজনের বাসা ঠিক কোন দিকে। আর বাহ, একটা পড়ছি, কবি বলুন। হতে চাইনি, একগুচ্ছ কবিতা লিখে ফেললো যে যুবক বছর 22-এ, সে শক্তি, সুনীল, শঙ্খ কিংবা শামসুর পড়েনি। ভাবছো তবে এই অকাজটা কেন? আমার মনে হয় তোমরা যা ভাবছো সে এতটা ভাবেনি। যে কাঁটাগুলো হঠাৎই ফুটে গেল বুক হৃদয়ে, সেটা তুলতে চেয়েছে, আদৌ কবি হতে চায়নি। কবিরা কখনো কবি হতে চায় না, যন্ত্রণা লিখে রাখে। এই যে গদ্য কবিতাগুলো আমি কোটাই রেখেছিলাম। হ্যাঁ, আর আমি তাহলে এরপরে আমাকে আসতে হবে, ছড়ার তো পড়া হয়নি কিছুই। হুম, হুম। অয়নবাবু এবারে ছড়া বলবেন, ছড়া আমি হ্যাঁ, হ্যাঁ, ছড়া আপনি করুন না, আমি ছড়া কয়েকটা পড়ে আমরা আস্তে আস্তে কবিতায় এই আজকের অনুষ্ঠানের রীতিটা আনবো। খুব ভালো লাগছে আপনার সাথে থাকতে, ছাড়তে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি, আচ্ছা, এরকম কালচার চট করে পাওয়া যায় না। আপনি বলুন। এখন ছড়া বলতে যেটা বলেছিলাম যে ছড়িয়ে পড়ে একদম, মানে অন্নদা শঙ্কর রায় বলেছিলেন যে আগডম বাগডম গোড়াডম সাজে ডোল মৃগেল গগর বাজে, এই যে একটা লাগছে লাইনটা, ডোল ঢক্কর এইগুলোকে ঢুলি সেই বাজে। হাটিমা টিম টিম এগুলোকে ছড়া বলেছেন। আচ্ছা, সেই রকম ধরনের ছড়া আমি কিছু লেখার চেষ্টা করেছিলাম। যেমন ধরুন, আগডম বাগডমের অনুকরণে কিছু লেখা বলা যায়, সেটা আমরা মানে ননসেন্স কামড়া, রাইমস। আমরা কামড়া উলু খাগড়া, কেন রে হ্যাঁ, দিস কথাই বাগড়া, গামলা ভরা আমড়ার টক, মেটাও যত নিজের শখ, টক বললে থাপড়া খাবি, হাওড়া থেকে হাবড়া যাবি, শামসের রাজার নাম, খায় শুধু পাকা আম। বাহ, ননসেন্স রাইমস। হ্যাঁ। আচ্ছা, এইরকমই আরো একটা পড়ছি, হুম। সেটা হচ্ছে জোনাক পোকা। ঝিকঝিক ঝিকঝিক ট্রেন চলে, ট্রেনের ভিতর মানুষ টলে, টলতে টলতে মানুষগুলো হঠাৎ করে আধার ছুলো, ঝিকমিক ঝিকমিক জোনাক পোকা, পোকার বেশে সূর্যের খোকা, জোনাক খোকা আইরে, ট্রেনে আলো চাইরে। মানে ওই যে ছড়াগুলো বলেছিলাম, মানে অন্নদা শঙ্কর রায় যা ছড়া বলেছে, বা যে আগে মাসি পিসিদের মুখে যেটা শুনতাম যে ছড়া ছড়িয়ে পড়বে, মানে
সবার কাছেই পৌঁছবে সেই ছড়া, সেই ছড়ার ধরনে ওইটা লেখা হয়েছিল। এবার সুকুমার রায় তো ছড়াকার আমরা তো জানি, এবং আমাদের সবার মাথার উপরে তিনি আছেন, তো তারও লেখার তো প্রভাব সবার উপরেই কম বেশি পড়ে, আমার উপর আমিও তার ব্যতিক্রম ছিলাম না। তো সেই রকমই একটা লেখা কি পড়বো আমি? হ্যাঁ, এটা দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ, এটা দিয়ে শেষ করব আজকে। আরেকটা দিয়ে শেষ করবেন না তাহলে বিদ্যাসাগর দিয়ে শেষ, মানে তাহলে আচ্ছা পরপর দুটো পড়ে নি, পরপর দুটো পড়ি। আচ্ছা দুটো পড়ছি। যেমন ধরুন, ঝগড়া টগড়া মুখের ওপর শুনিয়ে দেব, আমায় যদি মুখ করিস, ফসফসিয়ে উঠলি রেগে, মুখটা কি তোর সাফ করিস, তারপরেতে জিভ দেখালো, মুখ বাঁকালো নাক তুলে, এসব দেখেও বলবি তোরা থাকবো আমি রাগ ভুলে, রাগটা তোমার হচ্ছে বাণী, সবাই প্রথম তাই করে, মুখটা বুধর এমনি বাঁকা, জিভটা ঝোলা লাল ঝরে, নাকটা দেখে চিন্ত লোকে, বললে কথা ঘ্যান ঘ্যানাই, হয়তো বলে মিষ্টি কথা, শুনতে লাগে প্যান প্যানাই, ও বুঝেছি ও বুঝেছি, আগের থেকে বলবি তো, মুখো মুখো বলতো যাকে, খেমটি পিসির ভাসুর কো। এই ধরনের ছড়া, এইরকম হাস্যরসের ছড়া আমার অনেকই আছে, আর সেগুলো তো আর সময়টা আলোচনার মধ্য দিয়ে কাটলো, কবিতাগুলো আমি অনেকই এনেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বিদ্যাসাগরকে নিয়ে শেষ করি। বিদ্যাসাগর, যেহেতু আজকে বিদ্যাসাগরের দিন, তাকে শ্রদ্ধা জানিয়ে আর কি লাস্ট শেষ কবিতাটা পড়ছি। বিদ্যাসাগর কঠিন কুঠার শক্ত তোমার হাতে, ভাঙতে দেয়াল সব আধারের কেউ ছিল না সাথে, সমাজপতির সকল বাধায় তোমার পাহাড় বাধা, সত্যনিষ্ঠ যুক্তি বেয়ে মুছলে কালি কাদা, দয়ার সাগর তোমার হৃদয় সব হারানোর পাশে, সেবাই ছিল জীবন ব্রত বিদ্বেষ বিষ নাশে, নতুন রূপে বাংলা ভাষা ছড়িয়ে দিতে শিক্ষা, বঙ্গদেশে পিতার আসন তোমার দেয়া দীক্ষা, বাল্যবিধ বাদের মুখ দুঃখে তোমার সে কি দুঃখ, জীবন জুড়ে কেবল ঝুঁকি ভাবলে কাঁপে বুক, সবার কাছে আজও তুমি প্রাতঃস্মরণীয়, চলার পথে নামলে আধার অভয়টুকু দিও। খুবই সুন্দর। বন্ধুরা, সময় খুব একটা নেই, তো আমরা আজকের মতো বিদায় নেব। যেটা বলতে চাইছিলাম, আমরা আজকে মনিরুলদার লেখার বেশ কিছু স্যাম্পল দেখলাম, স্যাম্পল বলছি আসলে নমুনা দেখলাম, এবং সেই নমুনা থেকে একটা ধারণা করতে পারলাম যে ইনি কোন মাপের কবি। দেখবেন যে যে দু ধরনের প্লেয়ার মার্কেটে, মানে ফিল্ডে খেলেন। এক ধরনের প্লেয়ার নিজে থেকে বেড়ে ওঠা, তার কোনো ট্রেনিং নেই, নিজের মতো করে গোলও করে দিচ্ছেন হয়তো মাঝে মাঝে, কিন্তু তাকে একটু এদিক ওদিক ভাঁজ দিলেই তিনি মাঠের মধ্যে পড়ে যাচ্ছেন। মনিরুলদার ইয়েটা হচ্ছে, আমি যেটা দেখছিলাম, যেটা বোঝার চেষ্টা করছিলাম, শুধু এই সময়ের মধ্যে নয়, সময়ের বাইরে গিয়েও আমরা অনেকক্ষণ আজকে কথাবার্তা বলেছি, ওনার মধ্যে আপনি ব্যাকরণগত ভাবে সঠিক একটি কবিতা পাবেন ওনার লেখার মধ্যে। ওনার লেখা ছড়িয়ে রয়েছে এরকম বেশ কয়েকটি বই, আমি প্রথমেই বলে দিয়েছি, উনি নিজেও দেখেছেন। আপনারা ওনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওনার সাথেও যোগাযোগ করে নিতে পারেন, জেনে নিতে পারেন যে উনি কি কি বই লিখেছেন, সেই বইগুলো সংগ্রহ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং সবচেয়ে বড় কথা, যাদের পড়াবেন তারা একটা সঠিক মানের কবিতা বা লেখা পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা আজকের মতো বিদায় নেব। একটি সপ্তাহ শুরু হয়েছে বাংলাদেশে, আশা করি ভালোই চলছে, এবং আগামী দিনগুলো ভালো কাটবে। এই সপ্তাহে আবার আগামী সপ্তাহে নতুন অতিথিকে নিয়ে আমরা উপস্থিত হব, এবং যতক্ষণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বিদায়ের বাণী জানাচ্ছি আপনাদের সকলকে। যদি হিমাংশু দত্তের গান মনে পড়ছে, বিদায়ের শেষ বাণী মনে বলো না, জানি আমি তারে জানি, এর একটা বিষাদের ভাব এর মধ্যে থেকে যায়, কিন্তু তা সত্ত্বেও বিদায় তো নিতেই হবে, আবার নতুন উৎসাহে বুক বেঁধে আসতে হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন অতিথির সাথে। মনিরুলদা, আশা করি আজকে আমাদের অনুষ্ঠান এনজয় করেছেন। অয়নের বাক্সতে অয়নের সাথে কথা বলে হয়তো খুব একটা খারাপ লাগেনি, আর আমার মজাও করলাম। আমি তো ব্যক্তিগতভাবে খুবই এনরিচড লাস্ট কয়েক ঘন্টা ধরে, এবং খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। শুভরাত্রি, সবার উপর শান্তি বর্ষিত হোক।